মধ্যপ্রাচ্যের আকাশে এখন উত্তেজনার গন্ধ। প্রতিটি দিন যেন নতুন একটা চমক নিয়ে আসছে, আর এই চমকের কেন্দ্রে বারবার একটাই নাম উঠে আসছে, ইরান। গত কয়েক সপ্তাহে ইরান যেভাবে একের পর এক তাদের সামরিক সক্ষমতা প্রকাশ করেছে, তাতে কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীর নিরাপত্তা বিশ্লেষকরা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছেন। শুরুটা হয়েছিল কয়েকটা ভিডিও দিয়ে। ইরানের সামরিক বাহিনী তাদের ভূগর্ভস্থ বাংকারের ভেতরের দৃশ্য প্রথমবারের মতো বিশ্বের সামনে তুলে ধরে। সেই ভিডিওতে যা দেখা গেছে তা সাধারণ কোনো অস্ত্র প্রদর্শনী ছিল না। সারি সারি আধুনিক ড্রোন সাজানো ছিল, যেন কোনো কারখানার প্রোডাকশন লাইনে দাঁড়িয়ে আছে। তার পাশে ছিল উন্নত মানের ক্ষেপণাস্ত্র, যেগুলোর নাম আগে কখনো শোনা যায়নি। আর সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মিসাইল বহনকারী স্পিডবোটের একটি বিশাল বহর। এই বোটগুলো দেখে অনেকে বুঝতে পেরেছেন ইরান সমুদ্র পথে আক্রমণের জন্য একটা সম্পূর্ণ নতুন কৌশল তৈরি করে ফেলেছে। কিন্তু গল্প এখানে শেষ হলে হয়তো বিশ্ব এতটা চিন্তিত হতো না। আসল ঝড়টা এসেছে তারপরে। ইরান এমন একটা প্রযুক্তি সামনে এনেছে যেটা দেখার পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত ভেবে কুল পাচ্ছে না। এতদিন ধরে একটা ধারণা প্রচলিত ছিল যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে সামরিক প্রযুক্তিতে খুব বেশি এগিয়ে যাওয়া সম্ভব না। অনেকে মনে করতেন ইরানের সামরিক শক্তি মূলত পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল, কিন্তু ইরান সেই ধারণাকে একেবারেই উল্টে দিয়েছে। পুরো বিষয়টা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ইসরায়েল বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে F-35 লাইটিং 2 নামের অত্যাধুনিক যুদ্ধ বিমান পেয়ে আসছে। এটা এমন একটা বিমান যেটা রাডারে প্রায় অদৃশ্য থাকতে পারে, শরীরের ভেতরে মিসাইল লুকিয়ে থাকতে পারে, আকাশে উড়তে উড়তে এমন সব সিদ্ধান্ত নিতে পারে যা অন্য কোনো যুদ্ধ বিমানের পক্ষে সম্ভব হয় না। আমেরিকা এই বিমান কখনোই নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছাড়া অন্য কারো কাছে বিক্রি করে না। অর্থাৎ পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া কারোরই এই বিমান নেই। ইরান খুব ভালো করেই সেটা জানত। তারা বুঝতে পেরেছিল নিজেদের আকাশ প্রতিরক্ষা যদি সত্যিকারের শক্তিশালী করতে হয়, তাহলে তাদেরকেও এই পর্যায়ের কিছু একটা তৈরি করতে হবে। আর এখন এসে মনে হচ্ছে তারা হয়তো সে পথেই হাঁটছে। ইরানের দক্ষিণের মরুভূমি এলাকায় সম্প্রতি একটি পরীক্ষামূলক উড়ান চালানো হয়েছে। এই উড়ানের খবর যখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আসতে শুরু করে, তখন অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি। কারণ যে জেটটি আকাশে উঠছে তার গতি নিয়ে যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো অবিশ্বাস্য। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই জেটের গতি ঘন্টায় ৪৩০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। প্রথম পরীক্ষামূলক উড়ানের সময় এটা যে গতিতে আকাশে উঠেছিল তা দেখে অভিজ্ঞ সামরিক বিশ্লেষকরা পর্যন্ত অবাক হয়ে গেছেন। অনেকে ধারণা করছেন এই জেট সম্ভবত পাইলট ছাড়াই চলতে সক্ষম। তবে এই বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। চুপ থাকাটাও ইরানের একটা কৌশল বলে মনে করছেন অনেকে। এখন স্বাভাবিক প্রশ্ন আসে, ইরানের পক্ষে কি সত্যি এত উন্নত একটা জেট তৈরি করা সম্ভব? এটা তো শুধু টাকার বিষয় না। এরকম একটা জেট বানাতে দরকার হয় দীর্ঘদিনের গবেষণা, দরকার হয় বিশেষ ধরনের সুপারসনিক ধাতু যা অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, দরকার হয় এমন ইঞ্জিন যেটা শব্দের গতির কয়েক গুণ বেশি গতি তৈরি করতে পারে। এই জেটের গতির তথ্য প্রকাশ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর ইঞ্জিন নিয়ে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ইঞ্জিনের পেছনে আন্তর্জাতিক কোনো সহযোগিতা থাকার সম্ভাবনা প্রবল। কেউ কেউ সরাসরি রাশিয়ার নাম বলছেন। রাশিয়া গত কয়েক দশক ধরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, রকেট ইঞ্জিন আর সুপারসনিক প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ তালিকায় আছে। ইরান আর রাশিয়ার মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতার ইতিহাস পুরনো, তাই অনেকেই সন্দেহ করছেন এই ইঞ্জিনের প্রযুক্তি রাশিয়া থেকেই এসে থাকতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এত বড় একটা প্রকল্প চলছিল, অথচ বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা আগে থেকে কিছুই জানতে পারেনি। এটা কিভাবে সম্ভব হলো? উত্তরটা লুকিয়ে আছে ইরানের ভূগর্ভস্থ গবেষণা কেন্দ্রগুলোতে। ইরান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক গবেষণার কাজ চালায় মাটির কয়েকশো মিটার নিচে তৈরি করা বিশেষ ল্যাবে। এই ল্যাবগুলো এতটাই গভীরে যে উপর থেকে স্যাটেলাইট দিয়ে নজরদারি করলেও কিছু বোঝা যায় না। বাইরের কোনো দেশ ঠিকমতো আন্দাজও করতে পারে না ইরান ভেতরে ভেতরে কি নিয়ে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই পরীক্ষামূলক জেটটিও সেই গোপন প্রকল্পেরই অংশ। জেটের বডি তৈরিতে সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের বদলে টাংস্টেটন ধাতু ব্যবহার করে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ধাতুর বিশেষত্ব হলো এটা অত্যন্ত উচ্চ তাপমাত্রায়ও টিকে থাকতে পারে। ফলে জেটটি যখন ঘন্টায় ৪০০০ কিলোমিটারের বেশি গতিতে ছোটে, তখনও এর শরীর অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি থাকে না।
কিন্তু ইরানের সামরিক সক্ষমতার আসল পরীক্ষা হয়েছে আরেকটা ঘটনায়। এই ঘটনাটা ঘটেছে সমুদ্রে, আর এটাই হয়তো সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলে। ঘটনার শুরুটা ছিল একদম সাধারণ। সকাল ৯টার দিকে ইরানের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ বন্দরে জাহাজ আসছিল যাচ্ছিল, কার্গো আনলোড হচ্ছিল, সবকিছুই স্বাভাবিক ছিল। কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে এই এলাকা আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। হঠাৎ রাডার কন্ট্রোল রুমে একটা অচেনা সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটা মাছ ধরার নৌকা ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে। প্রথমে কেউ বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কিন্তু একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে। এই এলাকায় তো মাছ ধরা নিষিদ্ধ, তাহলে এই ট্রলার এখানে কি করছে? নৌকাটা তখন পোর্ট থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ছিল, খুব কাছেও না, আবার উপেক্ষা করার মতো দূরেও না। ঠিক সেই মুহূর্তে রাডারে আরেকটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। আকাশে প্রায় ৩ কিলোমিটার উচ্চতায় দুটি ছোট ড্রোন ঘুরছে। দেখতে খেলনা ড্রোনের মতো মনে হচ্ছিল, কিন্তু সামরিকভাবে গুরুত্বপূর্ণ একটি পোর্টের কাছে সমুদ্রের মাঝখানে কে খেলনা ড্রোন উড়াবে? এই প্রশ্নটাই সবকিছু বদলে দেয়। রাডার অফিসার বুঝে যান ব্যাপারটা হালকা না। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। মিনিট খানিকের মধ্যে সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধ বিমান পাঠাতে হবে। বুশেহর এয়ারবেস থেকে দুটো F-14 টমক্যাট ফাইটার জেট উড়াল দেয়। এই বিমানগুলো একসময় আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান ছিল। ঘণ্টায় প্রায় ২৪০০ কিলোমিটার গতিতে উঠতে পারে, একসাথে কয়েক টন মিসাইল বহন করতে সক্ষম। আর এর সবচেয়ে বড় শক্তি হল রাডার সিস্টেম, যা ১৭০ কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে। ২ মিনিটেরও কম সময়ে বিমান দুটো সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে পাইলটরা যা দেখেন তাতে তারা নিজেরাও থমকে যান। যেখানে খেলনা ড্রোন থাকার কথা, সেখানে আসলে টহল দিচ্ছে দুটো F-6 ফাইটার জেট। কোন দেশের বিমান তা বোঝার কোনো উপায় নেই, কারণ F-6 আমেরিকার তৈরি হলেও পৃথিবীর অনেক দেশ এটা ব্যবহার করে। ইরানের F-14 কাছে আসার পরও F-6 বিমানগুলো কোনো পাত্তাই দেয়নি। প্রযুক্তিগতভাবে F-6 কিছু দিক থেকে ইরানের পুরনো বিমানের চেয়ে এগিয়ে, তাই ইরানের বিমান কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু ইরানের হেডকোয়ার্টার জানত নিজেদের আকাশসীমায় অচেনা যুদ্ধ বিমান রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই তারা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে। কয়েক মুহূর্তের মধ্যে F-6 দুটোকে টার্গেট লক করা হয়। তারপর দুটো উচ্চগতির সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়। এই মিসাইলগুলো শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে F-6 এর রাডার সিস্টেম ৪০ কিলোমিটার দূর থেকেই শত্রু মিসাইল শনাক্ত করতে পারে। মিসাইল লঞ্চ হওয়ার সাথে সাথেই F-6 এর পাইলটরা বুঝে যায় পরিস্থিতি। ১ সেকেন্ডও দেরি না করে তারা আন্তর্জাতিক আকাশসীমার দিকে সর্বোচ্চ গতিতে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইল কিছু দূর পিছু নেয়, তারপর ফিরে আসে। এদিকে সমুদ্রে সেই রহস্যময় জাহাজটিও বুঝে গেছে তার থাকা আর নিরাপদ না। সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে শুরু করে। সমস্যা হলো, সেই মুহূর্তে ইরানের কাছাকাছি কোনো বড় যুদ্ধ জাহাজ ছিল না। সময় ফুরে আসছে। শেষ চেষ্টা হিসেবে কয়েকটা দ্রুতগতির স্পিডবোট পাঠানো হয়। সেই বোটগুলোতেই ছিল ইরানের স্পেশাল মেরিন কমান্ডো। তারা জানত দূরত্ব বেশি না, দ্রুত পৌঁছতে পারলে জাহাজটাকে আটকানো সম্ভব। ঢেউ কেটে ৩টা স্পিডবোট তীব্র গতিতে ছুটে যাচ্ছিল। ৩টা কমান্ডোর চোখ একই দিকে, কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমা পার হয়ে যায়। পুরো ঘটনায় ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছে। তাদের কাছে কামিকাজে ড্রোন আছে, দূরপাল্লার মিসাইল আছে, আধুনিক নৌ আক্রমণের সক্ষমতাও আছে। চাইলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে পারত, কিন্তু তা করেনি। তবে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে কোনো অচেনা যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ তাদের সীমানায় ঢুকলে তারা আর কোনো ছাড় দেবে না। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচিত হলেও সেই রহস্যময় যুদ্ধ জাহাজ আর যুদ্ধ বিমান কোন দেশের ছিল তা আজও কেউ স্বীকার করেনি। প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যিই নিজেদের প্রথম উন্নত যুদ্ধ বিমান তৈরি করতে পারবে? তারা কি কখনো F-35 এর সমমানের স্টেলথ প্রযুক্তি দাঁড় করাতে পারবে? উত্তর এখনও অজানা। তবে ইরান যেভাবে একের পর এক বিশ্বকে চমকে দিচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার, ইরানকে এখন আর কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।